হাই, আই এম জেবি স্যার। আবার একবার চলে এলাম মাধ্যমিক এক্সামিনেশন পরীক্ষা প্রস্তুতি 2021 নিয়ে। যারা পরীক্ষার্থী আছো তোমরা আর কিছুটা সময় থাকবে আমার সঙ্গে আশা করছি। পেন পেপার প্রস্তুত করে নাও। আজকের আমি আলোচনা করছি আরেকটি তোমাদের পোর্চ পিস, লেসন 5, আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার রান অ্যাওয়ে কাইট, লুসি মড মন্টগমেরি, রিটেন বাই লুসি মড মন্টগমেরি। ওকে, তাহলে আমি কি কথাটা বললাম, আমরা কি নিয়ে আলোচনা করছি? টাইটেল আওয়ার রান অ্যাওয়ে কাইট। ঠিক আছে, আওয়ার রান অ্যাওয়ে কাইট, আমাদের কেটে যাওয়া ঘুড়িটা, উড়ে যাওয়া ঘুড়িটা। ওকে, হু ইজ দ্য অথর? হেয়ার দ্য অথর ইজ লুসি মড মন্টগমেরি। লুসি মড মন্টগমেরি। লুসি মড মন্টগমেরি। ওকে, লেখিকার নাম হচ্ছে লুসি মড মন্টগমেরি। তাহলে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্যাট লিটারেরি টাইপ আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই পিসটা শর্ট স্টোরি। ইট ইজ আ শর্ট স্টোরি। ওকে, হোয়াট ইজ দ্য সোর্স? যদি সোর্সের কথা বলি তাহলে আমরা বলবো যে লুসি মন্টগমেরি শর্ট স্টোরিজ। লুসি মন্টগমেরি শর্ট স্টোরিজ। ওকে, আর একটা বলে দিতে পারি 1902 to 03। ওকে, এইটা তার সোর্স। এবার চলে আসি যে ক্যারেক্টার্স, চরিত্র কারা কারা ছিল। নিশ্চয়ই জানো যে ফিলিপা ছিল, ফিলিপা অ্যান্ড ক্লড। আর কে রয়েছিল? ফাদার। আর কে আছেন? আন্ট ইস্তার। আর রয়েছে ডিক অ্যান্ড মিমি। ডিক অ্যান্ড মিমি, এগুলো তোমাদের এমসিকিউর জন্য কাজে লেগে যাবে। এবার চলে আসি আমরা অথার বা অথারেসের কথায়। লুসি মন্টগমেরি ওয়াজ আ কানাডিয়ান writer, as you know. He was born in 1874. Okay, and he was died in 1942. And he is best known for a series of novel beginning with Anne of Green Gables. Okay, and he was one of the officers of the British Empire in 1935. Okay, এই হচ্ছে মোটামুটি আমরা তার সম্পর্কে জানলাম। এবার চলে আসব যে হোয়াট ইজ দ্য থিম, বিষয়বস্তু কি? হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি আওয়ার রান অ্যাওয়ে কাইট? দ্য স্টোরি সেন্ডস অ্যাক্রস আ মেসেজ। এই যে গল্পটা আমাদের একটা বার্তা দিচ্ছে, দ্যাট ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আর ইম্পর্টেন্ট ইন দ্য ইন্ডিভিজুয়াল লাইফস। মানুষের জীবনে পরিবার এবং আত্মীয়তার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। ইন দ্য কারেন্ট সোশ্যাল মেকআপ, আমাদের এই যে বর্তমান সামাজিক যে অবস্থা চলছে, আমরা জানি সবাই, হোয়াট উই কাম অ্যাক্রস মোস্টলি সেপারেটেড ফ্যামিলিজ
নিউক্লিয়ার ফ্যামিলিজ অ্যান্ড কমপ্লিটেড ফ্যামিলি স্ট্রাকচার। আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে যে পরিবারতন্ত্র ভেঙে খান খান হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো একেবারে একটা তিক্ততার জায়গায় চলে আসছে। দ্য স্টোরি ব্রিংস ব্যাক আ সেন্স অফ টুগেদারনেস। এই গল্পটা আমাদের এই যে পারিবারিক একতা, আত্মীয়তার একতা, সেটা নিয়েই কিন্তু শুরু হচ্ছে। দ্যাট ইজ ডিমিনিশিং ইন দ্য মডার্ন সিভিলাইজ সোসাইটি, যেটা আমাদের এই যে শেষ হয়ে যাচ্ছে বর্তমানে এই যে আধুনিক সমাজে। অ্যান্ড ইট এফেক্টস দ্য ইয়াং মেম্বার্স অফ দ্য ফ্যামিলিজ অ্যাজ দ্য রেজাল্ট অফ হুইচ দে টার্ন আইসোলেটেড। এবং এই যে পরিবারগুলো টুকরো হয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সেটা ছোটদেরকে কিন্তু খুব আঘাত করছে, তারা একা হয়ে পড়ছে। দ্য অথরেস হ্যাড লস্ট হার, লুসি মন্টগোমেরি হারসেলফ, তিনিও কিন্তু তার শৈশবে লস্ট হার মাদার্স অ্যান্ড she was nurtured or grown up by her grandparents. She had a lonely childhood. তার শৈশবটা ছিল খুবই একাকিত্বে ভরা। In this story, she had tried to present the emptiness that she herself felt in her life while growing up. তিনি যখন বড় হচ্ছিলেন, কেমন করে একটা শূন্যতা তার এই যে বাবা বা মাকে বা কোনো অন্যান্য আত্মীয়দের না পাওয়াকে একটা শূন্যতা তৈরি করেছিল কেমন করে। ইন ডুইং সো সি হ্যাড গিভেন এ মেসেজ অন দ্য নেসেসিটি অফ বন্ডিং অ্যান্ড টুগেদারনেস এ ফ্যামিলি। একটা পরিবার বন্ধনে আবদ্ধ হলে যে একতা তৈরি হয়, সেটা আইসোলেশন বা বিচ্ছিন্নতা থেকে কতটা আলাদা, সেটা বলার চেষ্টা করেছেন। এবং এটা নিয়ে এগিয়ে চলেছে আমাদের এই যে শর্ট স্টোরি আওয়ার রান অ্যাওয়ে কাইট, রিটেন বাই লুসি মন্টগমেরি, অ্যাজ ইউ নো। ইউনিট 1-এ আমরা কি দেখব? দ্য ন্যারেটর হ্যাড নোবডি টু প্লে উইথ হার ইন দ্য বিগ হাফ মুন আইসোলেটেড except her brother. Here Philippa and Claude, their brother and sisters. Claude was 12 years old and Philippa was 11 years old. Here the narrator is Philippa. She is telling the story. Okay. At the very first unit, Philippa told that his father was the keeper of the lighthouse where in an isolated islands which is called Big Half Moon, একটা নির্জন দ্বীপ যার নাম হচ্ছে বিগ হাফ মুন। সেই বিগ হাফ মুনের তিনি ছিলেন লাইট হাউসের কিপার ছিলেন। এবং সেখানে ফিলিপা এবং ক্লড ছাড়া আর কেউ ছিল না। ওকে, কিন্তু এখন প্রেজেন্টলি লিভস উইথ হার ফাদার, ব্রাদার ক্লড, আনিস্তা অ্যান্ড কাজিন ডিক অ্যান্ড মিমি। অর্থাৎ এখন এসে গেছে, কিন্তু তার আগের সিচুয়েশনটা কেমন ছিল, এরা সবাই একসঙ্গে বসবাস করছে, কিন্তু আগে যখন ছিল না সেই গল্পগুলো তিনি বলার চেষ্টা করছেন। প্রিভিয়াসলি সি লিভড উইথ হার ফাদার অ্যান্ড ক্লড অনলি, তারা তিনজনে এখানে বসবাস করত। দ্য ন্যারেটরস ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, অ্যাজ আই টোল্ড ইউ। The three of them lived in the island all year but moved to the mainland in winter and they returned in spring. গল্পটা তোমরা পড়েছো, নিশ্চয়ই জানো যে এরা উইন্টারে মেনল্যান্ডে ফিরে আসতো, তাদের মূল ভূখণ্ডে ফিরে আসতো। আবার যখন মেনল্যান্ড কেন ওরা শীতকালে ফিরে আসতো কেন না, সমুদ্র ফ্রোজেন হয়ে যেত, বরফ জমে যেত, এই সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত, জাহাজ চলতো না, লাইট হাউসের কোনো প্রয়োজন হতো না। সেই কারণে এরা কি করতো, শীতে তার মূল ভূখণ্ডে চলে আসতো, মূল ভূখণ্ডে কাটিয়ে আবার তারা যখন স্প্রিং বা বসন্ত আসতো সেই সময় এরা ফিরে যেত। পিপুল ইন দ্য মেনল্যান্ড অলওয়েজ পিটিড দ্য ব্রাদার সিস্টার্স, ডো সেইং how lonely they must feel in the island. Or the people of that locality of the mainland felt pity for them. Oh, the boy and the girl, how lonely they are, there was none to play with them, etc., etc. But
Philippa enjoy it. Claude enjoy it when people pitied for them. Okay. Claude and narrator would have enjoyed the company of someone. যদিও সেখানে কেউ ছিল না, যে খেলাধুলোর সময় তারা কারুর সঙ্গ পেত না, কিন্তু তবুও তারা উপভোগ করত। তারা কি খেলতো? লাইক পাইরেট কেভস, হ্যাঁ, উইথ টু পিপুল ইজ ডিফিকাল্ট। যদিও সেটা খুব সমস্যাকর হতো, তবুও তারা পাইরেট কেভস ইত্যাদি ইত্যাদি খেলতো। বাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর অলসো কোয়ার্ড এ লট উইথ দ্য চিলড্রেন অফ দ্য মেনল্যান্ড। যখন তারা শীতকালে এখানে থাকতো, ওরা কিন্তু খুব ঝগড়াঝাটি করতো। কার সঙ্গে ঝগড়াঝাটি করতো? কাদের সঙ্গে? না, এই মেনল্যান্ডের ছেলে মেয়েদের সঙ্গে। তবুও ফিলিপা বলেছে, লেখিকা বলেছেন, কিন্তু তারা দুজনে কখনো একে অপরের সঙ্গে ঝগড়া করতো না। একটা দুঃখ ছিল, একটা কষ্ট ছিল কার? ফিলিপা এবং ক্লডের। কি সেটা? না, ইন দ্য মেনল্যান্ড এভরিবডি হ্যাড মেনি রিলেশন এক্সেপ্ট দেয়ার ফাদার। যে মূল ভূখণ্ডে অনেকের সঙ্গে আত্মীয়তা আছে, সম্পর্ক আছে, কিন্তু তাদের কেউ ছিল না তার বাবা ছাড়া। ওয়ান ডে হোয়েন দে আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাবাকে যখন তারা জিজ্ঞাসা করলো যে বাবা, হোয়াই উই হ্যাভ নো রিলেশন, আমাদের কোনো আত্মীয়তা নেই কেন? তখন বাবাকে দেখা গেছিল কীরকম না, হি লুকড so upset that the narrator and her brother wished they hadn't asked at all. ফিলিপা এবং ক্লড ভাবলো তার বাবাকে এই ধরনের প্রশ্ন করা উচিত হয়নি, হয়তো বাবাকে এতটা দুঃখী দেখলো তারা। এবং ফাদার সেড দ্যাট হি হ্যাড নো রিলেশন বিকজ অফ হিজ ওন ফল্ট। তার নিজের ভুলের জন্যই বোধ হয় তাদের কোনো আত্মীয়তা নেই। ওকে, হ্যাঁ, ক্লিয়ার? এইভাবে আমরা দেখছি যে ইউনিট 1টা শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখব ইউনিট 2টা কীভাবে চলছে। দ্য বিগ হাফ মুন আইল্যান্ডস লুকড বিউটিফুল ইন সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুনটাকে খুব সুন্দর দেখায়। এভরি সামার দ্য ন্যারেটরস অ্যান্ড হার ব্রাদার হ্যাড সাম হবি টু পারসিউ। এরা এদের কিছু শখ পূরণ করে নিত প্রত্যেকটা গ্রীষ্মে। Last summer, they were crazy of kites when Claude learned kite flying from a boy in the mainland. গত গ্রীষ্মকালে তারা মেতে উঠেছিল ঘুড়ি ওড়ানো নিয়ে, যে এরা ঘুড়ি ওড়াবে। যেটা ঘুড়ি তৈরি করাটা অলরেডি শিখে ফেলেছিল ক্লড, তোমরা জানো, মেনল্যান্ডের একটি ছেলের কাছ থেকে। দ্য সিবলিংস মেড প্লেন্টি অফ কাইট। সিবলিংস মানে এই যে ভাই এবং বোন, এরা অনেক ঘুড়ি তৈরি করেছিল। হোয়াট হ্যাপেন দেন? ক্লড ইউজ টু গো টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড দে প্লেড শিপরেক্ট ম্যানিরার্স সিগন্যালিং ইচ আদার উইথ কাইটস। একদিকে ফিলিপা থাকতো, একদিকে ক্লড থাকতো, দুদিক থেকে তারা ঘুড়ি ওড়াতো, সিগন্যাল করছে যেন জাহাজ ডুবি নাবিকরা একে অপরকে খুঁজে পায়। এরকম একটা খেলা খেলতো তারা। দে হ্যাড এ লাভলি রেড কাইট with which they decorated with tinsel stars and wrote on it their names and address, Claude Litty and Philippa Litty, Big Half Moon Lighthouse. ওরা একটা সুন্দর ঘুড়ি বানিয়েছিল রেড পেপার দিয়ে, এবং সেই ঘুড়িতে ওদের নাম সুন্দর করে লিখে ফেলেছিল, ফিলিপা লিটি অ্যান্ড ক্লড লিটি। ঠিক আছে? One day while bringing the kite from the house, Philippa fell down and a hole in it due to her elbow, as you know. তো একদিন দ্রুততার সহিত ঘুড়িটা বের করে নিয়েছিল ঘর থেকে, তখন ফিলিপা পড়ে যায় এবং তার কনুইটা ঘুড়ির মধ্যে একটা বড় গর্ত তৈরি করে, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে যায় বলা যেতে পারে। টু মেড দ্য কাইট ফাস্ট, ঘুড়িটাকে দ্রুত ওড়ানোর জন্য, ওকে, প্রস্তুত করার জন্য, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাস শেষ হয়ে যাওয়ার আগে, দে রাশ টু দ্য লাইট হাউস, তারা লাইট হাউসে ছুটে গেল, অ্যান্ড ফিক্সড ইট, ঘুড়িটাকে ঠিক করে নিল, রিপেয়ার করে নিল, উইথ এ লেটার, একটা ওল্ড লেটার তার বাড়িতে পড়েছিল, সেই লেটারটা দিয়ে তারা সেটাকে কী করলো না, ঘুড়িটাকে প্যাচড করে দিল, ঠিক করলো আর কি। দেন দে ফ্লিউ ইট, বাট সুন দ্য কর্ড snapped and the kite
ফ্লি ওভার টু দ্য মেনল্যান্ড। হঠাৎ করেই ঘুড়িটা কেটে গেল, আবার রান অ্যাওয়ে কাইট, এবং উড়ে গিয়ে পড়ল কোন সুদূরে মেনল্যান্ডে, তারা কিন্তু জানলো না। এইভাবে আমরা দেখছি সেকেন্ড ইউনিটটাকে শেষ হতে। থার্ড ইউনিটে কি দেখছি আমরা? এ লেটার কেম ফর দ্য ন্যারেটরস ফাদার এ মান্থ লেটার দ্য ইনসিডেন্ট। এই যে ঘটনাটা ঘটলো তার এক মাস পরে ফিলিপা এবং ক্লডের ফাদারের কাছে, বাবার কাছে একটা চিঠি এলো। ফাদার কল্ড Claude and Philippa and told them what happened to their kite and why they did not have any relations. বাবা ওদেরকে ডেকে নিল যে তোমরা জানো তোমাদের এই যে কেটে যাওয়া ঘুড়িটা কি করেছে, কি ঘটিয়েছে, এবং তাদের কাছে ন্যারেট করলো যে তাদের কেন কোনো রিলেশন নেই। ফাদার ন্যারেটেড হোয়াট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ ফ্যামিলি, যে তাদের পরিবারে কি ঘটেছিল। যে ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, অর্থাৎ ফিলিপা এবং ক্লডের কে ছিল? একজন আন্ট, একজন আঙ্কেল ছিল। ফাদার হ্যাড এ কোয়ার্ড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, বাবা একবার তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছিল। ইয়ার্স আফটার ইয়ার, তার অনেক বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখ অনুভব করলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি বাড়ি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, তিনি জানতে পারলেন যে ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল সেই ভাই আর নেই, তিনি মারা গেছেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এমনকি তিনি তার বোনকেও আর খুঁজে পান। আসলে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ, যে চিঠিটা বাবা এইমাত্র পেলেন, ওয়াজ ফ্রম হার সিস্টার আন্ট ইস্তার। এই চিঠিটা আসলে কে পাঠিয়েছে? তার যে অনেক দিন আগে হারিয়ে যাওয়া যে বোন ইস্তার, তিনি, হু ওয়াজ এ উইডো, যিনি এখন বিধবা, হু হ্যাজ নো হাজব্যান্ড, অ্যান্ড হু লিভড ইন দ্য ইন্টেরিয়র অফ দ্য মেনল্যান্ড, এই মূল ভূখণ্ডের ভেতরে বসবাস করেন তিনি, উইথ হার সন অ্যান্ড ডটার, দ্যাট ইজ কল্ড ডিক অ্যান্ড মিমি। ওকে, দ্য সেম এবং এটা কিভাবে ঘটলো? ইস্তার চিলড্রেন ডিক অ্যান্ড মিমি হ্যাড ফাউন্ড এ কাইট ইন দ্য উড, এই ঘুড়িটা কুড়িয়ে পেয়েছিল বনের মধ্যে। ইট ওয়াজ দ্য সেম কাইট দ্যাট ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাড প্যাসড উইথ দ্য লেটার, ওটা সেই ঘুড়িটা যে চিঠিটা দিয়ে আটকে ছিল, যে ঘুড়িটা। আসলে এই চিঠিটা দেখার পর আন্ট ইস্তার কিন্তু বুঝতে পেরে গেছিল এই চিঠিটা কোথা থেকে আসতে পারে। ইস্তার রিড দ্য লেটার অ্যান্ড ইমিডিয়েটলি আন্ডারস্টুড হু রোড দ্য লেটার, কারণ ওখানে তো নাম লেখা ছিল, ফিলিপা লিটি অ্যান্ড ক্লড লিটি, সেটা দেখার পরই খুব সহজেই তারা বুঝতে পারে হু রোড দ্য লেটার। সো হি রোড ব্যাক টু হার ব্রাদার, সেই জন্য তিনি বিপরীতে কী করলেন? তার নিজের ভাইকে চিঠিটা লিখলেন। ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রন্ড আর্নিস্টার, ডিক অ্যান্ড মিমি ব্যাক টু দ্য আইল্যান্ডস, ক্লড অ্যান্ড ফিলিপা হ্যাভ রিলেশন নাও। এইভাবে এই যে ঘুড়িটা, তাদের রান অ্যাওয়ে ঘুড়িটা, রান অ্যাওয়ে কাইটটা, তাদের দুটো পরিবারকে ইউনাইট করেছিল, অর্থাৎ এক করেছিল, এবং এখন তাদের কি আছে? তাদের আত্মীয়তা আছে। যদি আমরা বলি এইভাবে কি বললাম, দেখলাম যে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। যে এই গল্পটারও সেন্ট্রাল আইডিয়া কি না, মন্টগমেরি তার যে স্টোরি, সেটা কিসের উপর গুরুত্ব দিচ্ছে? ভ্যালু অফ রিলেশনশিপ। এর মূল ভাব হলো সম্পর্কের মূল্যটা কি। আমি প্রথমে থিম যখন আলোচনা করি বলেছি যে আজকের এই যে মডার্ন সোসাইটি, মানুষ কি হচ্ছে? আইসোলেটেড হয়ে যাচ্ছে ফ্রম ইচ আদার, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবারগুলো নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে। আমাদের রিলেশনশিপগুলো ব্রেক করছে, ভেঙে যাচ্ছে। কিন্তু এই যে গল্পের যে চরিত্রগুলো, তাদের স্বজনদের পাওয়ার জন্য অধীর হয়ে উঠেছিল।
লেখিকা জীবনে আসলে কি বোঝাতে চাইছেন, যে আত্মীয় থাকার যে প্রয়োজনীয়তা তার উপর জোর দিয়েছেন। সত্যিই তাই, যে আমরা যদি সবাই একসঙ্গে ইউনিটি করে থাকি, সেই থাকার মধ্যে যে সুখ, সেটা অনেকটা তোমাদের এই টেক্সট বুক ব্লিশের মতো। ব্লিশ কথার অর্থ হচ্ছে কি, অনেকটা স্বর্গীয় সুখের মতো, স্বর্গীয় আশীর্বাদের মতো। তো এইভাবে গল্পটা শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে তোমাদের যে কোশ্চেনগুলো আছে, যে গ্রামাটিক্যাল পোর্শনগুলো আছে, রাইটিংগুলো আছে, তোমরা ভালো করে অভ্যাস করবে। অলরেডি তোমরা অনেকবার করে রিভাইজ করে ফেলেছো, তবে ছোটোখাটো গ্রামাটিক্যাল যে ভুল ত্রুটি হয় কোশ্চেন বুঝতে গিয়ে, কোশ্চেন লিখতে গিয়ে, সেই ভুলগুলোকে তোমরা সংশোধন করার চেষ্টা করবে প্রত্যেকে। এবং তোমাদের যে রান অ্যাওয়ে কাইট, এই যে শর্ট স্টোরি রয়েছে, এখানে দুটো রাইটিং রয়েছে, নিশ্চয়ই জানো যে এখানে একটা ডায়ালগ লিখতে বলেছে এবং তার সঙ্গে একটা স্টোরি। আমি তোমাদের জন্য কতগুলো স্টোরি, যেগুলো পরীক্ষায় আসতে পারে, এরকম কতগুলো স্টোরিকে আমি তোমাদের সামনে বলার চেষ্টা করছি। এই গল্পগুলো তোমরা একটু ভালো করে অভ্যাস করতে পারো, যে স্টোরিগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতেও পারে। দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, ফার্স্ট যেটা লিখেছি আমি, দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো। দেন ইংলিশ সোলজার অ্যান্ড কেজেড বার্ডস, ইংলিশ সোলজার্স অ্যান্ড কেজেড বার্ডস। এর সঙ্গে কি রয়েছে, দ্য বি অ্যান্ড দ্য অ্যান্ট। নাম্বার 3তে দ্য বি, মৌমাছি এবং পিঁপড়ের গল্প। দ্য কাউবয় অ্যান্ড দ্য উলফ, নেকড়ে আর রাখালের গল্প। নিউটন অ্যান্ড হিজ ডগ, নিউটন এবং তার ঘড়ির গল্প। রিস্ট ওয়াচ, দ্য উলফ অ্যান্ড দ্য ক্রেন। ওকে, নেকড়ে এবং সারসের গল্প। এইগুলো তোমরা একটু ভালো করে অভ্যাস করবে। ওকে, তাহলে তোমাদের কাজে আসতেও পারে। এর সঙ্গে আমি কতগুলো নোটিশের কথা আলোচনা করে দেব। নোটিশ জানো তোমরা মাধ্যমিকের সিলেবাসে রয়েছে, এগুলো পরীক্ষার জন্য আসতে পারে। নোটিশে আমি প্রথমে বলেছি, ইনভাইট স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন অ্যান ইন্টার স্কুল ফুটবল ম্যাচ হতে পারে, ঠিক আছে, ইন্টার স্কুল কুইজ হতে পারে, ইন্টার স্কুল ডিবেট হতে পারে। ওকে, পার্টিসিপেট ইন স্কুল স্পোর্টস কালচারাল ফাংশন, এগুলোর ক্ষেত্রে একটা নোটিশ দিতে পারে যে কোনো কালচারাল ফাংশন হবে, অ্যানুয়াল স্পোর্টস হবে, এর জন্য নোটিশ। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হতে পারে। মিউজিক কম্পিটিশন থাকতে পারে। ওকে, নির্মল বিদ্যালয় উইক, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান। পাবলিকেশনস অফ স্কুল ম্যাগাজিন, স্কুলের ম্যাগাজিন প্রকাশিত হবে, ছাত্রছাত্রীদের আর্টিকেলস জমা দিতে বলো। অ্যারেঞ্জ এডুকেশনাল ট্যুর, শিক্ষামূলক ভ্রমণ হতে পারে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ওকে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচি। সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন, অভিযান, এইটা নিয়ে নোটিশ দিতে পারো যে সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন হবে স্কুলের কাছাকাছি কোনো রাস্তাতে ইত্যাদি। এছাড়াও মেডিকেল ক্যাম্প হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ট্রিটমেন্ট ক্যাম্প। ওকে, এইগুলো তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমি বললাম যে দেখে নাও আরেকবার ভালো করে। এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করব আমি যে আলোচনাটা করলাম। আবার রান অ্যাওয়ে কাইট পরীক্ষায় আসার সম্ভাবনাও থাকলো, তুমি ভালো করে অভ্যাস করো। তার সঙ্গে সঙ্গে যত কম্প্রিহেনশন রয়েছে, গ্রামারি নিউজ রয়েছে, রাইটিং রয়েছে, বিভিন্ন বই থেকে তোমাদের টিচারদের তত্ত্বাবধানে ভুলগুলোকে শুধরে নাও। লাস্ট মিনিটের সাজেশন তোমরা সবাই জানো, অনেকবার করে পড়েছো, তবুও আমি চেষ্টা করেছি আরেকবার রিমাইন্ড করিয়ে দিতে, তোমাদের পুনরায় স্মরণ করিয়ে দিতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।